হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা ভারতের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ভাইসরয় গভর্নর জেনারেল আমলে কোন কোন ঘটনা, কোন কোন উল্লিখিত ঘটনা ঘটেছিল সেই ইতিহাস সম্পর্কে জানছি। ইতিপূর্বে আমরা সমস্ত গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পোর্শনটা কমপ্লিট করেছি লর্ড ডালহৌসি পর্যন্ত, এবং আমরা দেখেছি লর্ড ডালহৌসি তারপরেই কিন্তু মহাযুদ্ধ যেটাকে বলা হয়, অর্থাৎ 1857 সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করা হয়। তো সেই মহাবিদ্রোহের পর ভারতের ইতিহাসে একটা বিরাট বড় পরিবর্তন আসে। মহারানী ঘোষণাপত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, সেই অনুসারে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এবং সরাসরি ব্রিটেনের হাতে ক্ষমতা চলে যায়। ব্রিটেন থেকে সরাসরি সামগ্রিকভাবে ভারতবর্ষ কিন্তু নিয়ন্ত্রিত হতে থাকে। তো এরপর থেকে আমরা দেখব এই আইনেই কিন্তু গভর্নর জেনারেল এই পদটা আর না রেখে ভাইসরয় পদটা কিন্তু আনা হয়। তো সেই প্রথম ভাইসরয়, ভারতের শেষ গভর্নর জেনারেল ক্যানিং এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। তো সেই সময় থেকে আমরা সামগ্রিকভাবে ভারতবর্ষের স্বাধীনতা লাভ পর্যন্ত কি কি বিশেষ ঘটনা ঘটেছিল সামগ্রিকভাবে পুরো ইতিহাসটা কিন্তু আমরা ঘেঁটে দেখব। এতে করে মূল যে বিষয়গুলো হয়েছিল ইতিহাসে সময় অনুযায়ী সে সম্পর্কে একটা ধারণা আমাদের তৈরি হবে। এর পরবর্তী সময়ে আমরা যখন এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলসে জানব, আরও বিস্তারিত জানব, তখন কিন্তু আমরা এই ঘটনাগুলোর সাথে সেই অংশটা রিলেট করে পড়তে পারবো। সেই জন্যই কিন্তু আগে সামগ্রিকভাবে পুরো ধারণাটা দিয়ে দেওয়া হচ্ছে। পুরো ধারণাটা আমরা এই ভাইসরয়ের আমলে কী কী ঘটেছিল সেই ধারণাটা আমরা পেয়ে যাব। তাতে করে পরবর্তী সময় কিন্তু আমাদের ধারণাগুলো তৈরি করতে আরও ভালোভাবে মনে রাখতে বিষয়গুলোকে অনেক বেশি সাহায্য করবে। তো আমরা এই লর্ড ক্যানিং থেকে শুরু করব। আবার 1856-57 সময় উনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। তারপরে 58 থেকে 62 পর্যন্ত কিন্তু ভাইসরয় ছিলেন, এটা মনে রাখতে হবে। উনি ছিলেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং প্রথম ভাইসরয়। Establishment of 3 universities, Calcutta, Madras and Bombay in 1857 occur during his tenure. তো 1857-তে মহাবিদ্রোহ হয়েছিল এবং 1857-তেই এই তিনটে বড় বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং বোম্বে বিশ্ববিদ্যালয়, এই তিনটে বিশ্ববিদ্যালয় কিন্তু 1857 সালে স্থাপন হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমরা মহাবিদ্রোহের সাথে রিলেট করে কিন্তু মনে রাখতে হবে। উইটনেসড অ্যান্ড সাপ্রেস দ্য রিভল্ট অফ 1857, তার সময়তেই কিন্তু এই মহাবিদ্রোহ হয়েছিল। 1857 মহাবিদ্রোহটা কিন্তু ক্যানিংয়ের আমলে হয়েছিল, মনে রাখতে হবে। ডালহৌসির সময় কিন্তু নয়, ডালহৌসির টেনার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তারপরে ক্যানিং আসছেন, তার সময় কিন্তু এটা হচ্ছে। ডক্ট্রিন অফ ল্যাপস স্টার্টেড বাই লর্ড ডালহৌসি ওয়াজ ফাইনালি উইথড্রন ইন 1859। তো ডক্ট্রিন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি, যেটা লর্ড ডালহৌসি শুরু করেছিলেন, যেটা মহাবিদ্রোহের একটা অন্যতম কারণ হিসেবে দেখা হয়, সেটা বন্ধ করছেন লর্ড ক্যানিং 1859 সালে। অর্থাৎ বিদ্রোহের 2 বছর পর এটা কিন্তু বন্ধ করা হচ্ছে। 2 arms of British administration originated: Secretary of State of India, Viceroy and Governor General of India to look after the administration of India. তাহলে এখানে দুটো নতুন পদ সৃষ্টি হচ্ছে তার সময়। সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট, এই সেক্রেটারি অফ স্টেট, তাকে সাহায্য করার জন্য আরও 15 জন সদস্য ছিল। এটা আমরা কিন্তু যখন পলিটিতে বিভিন্ন আইনের ইতিহাস সম্পর্কে জেনেছি, 1858 সালের যে আইনটা ছিল সেখানে কী কী ছিল সেই অংশে কিন্তু আমরা এটা অলরেডি পড়েছি। তো এখানে সেই বিষয়টা আসছে যে ক্যানিংয়ের সময়তে এটা হয়েছিল এবং তার সাথে সাথে এই ভাইসরয় পদটা কিন্তু তার সময়তেই সৃষ্টি করা হয়েছিল। রিগ্রেসিভ ল সাচ এস ক্রিমিনাল
প্রসিডিওর কোড, সিআরপিসি অ্যান্ড ইন্ডিয়ান পেনাল কোড ওয়ার ইন্ট্রোডিউসড। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা 1860 সালে হয়েছিল। তো অ্যাকচুয়ালি 58 সালে ওটা শুরু করা হয়। পেনাল কোড, ভারতের যে দণ্ডবিধি, খুব গুরুত্বপূর্ণ। এইগুলো কিন্তু এখনও বর্তমান। এই যে লিপিবদ্ধ করা হয়েছিল ক্রিমিনাল প্রসিডিওর কোড, সিআরপিসি আর ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি, ভারতের এই যে দণ্ডবিধি, তো এইটা কিন্তু তার সময়তে লিপিবদ্ধ করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা এখনও কিন্তু বর্তমান, আমাদের মনে রাখতে হবে। তখনকার সেই যে আইন, বিভিন্ন সময়ে যদিও বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে সে সমস্ত আইনে, কিন্তু মূল যে আইনগুলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত বজায় রয়েছে। অনেক আইনই কিন্তু এখনও পর্যন্ত একইভাবে এখনও পর্যন্ত বজায় রেখেছে। Introduction of new tax such as income tax on experimental basis in 1859. ইনকাম ট্যাক্স ইম্পোজিশন হচ্ছে ফার্স্ট টাইম তার সময়। হোয়াইট মিউটিনি বাই ইউরোপিয়ান ট্রুপস ইন 1859 অকার্ড। শ্বেতাঙ্গ সেনা বিদ্রোহ, শ্বেতাঙ্গদের একটা বিদ্রোহ হয়েছিল, মনে রাখতে হবে। এটা হয়েছিল ক্যানিংয়ের সময়, হোয়াইট মিউটিনি। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861 enacted। 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটাও কিন্তু আমরা পলিটিতে পড়েছি। তো সেই অ্যাক্টটাও কিন্তু তার সময়তেই লিপিবদ্ধ হচ্ছে। মনে রাখতে হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিন্তু হয়েছিল 1861-তে। এছাড়া আরও দু একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় ঘটেছিল। সেটা হচ্ছে 1859-এর নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ, আমরা এর আগে যখন বিভিন্ন বিদ্রোহ পড়েছি, কৃষক বিদ্রোহের মধ্যে নীল বিদ্রোহটা পড়েছি। মূলত বাংলা বিহার অঞ্চলে নীল চাষিদের নীল চাষ করতে বাধ্য করা হতো চাষিদের। তো সেখান থেকে নীল বিদ্রোহ হয় 1859-এ, খুব গুরুত্বপূর্ণ বিদ্রোহ। আমরা আবারও বিভিন্ন সময় এই বিদ্রোহটা নিয়ে, বিদ্রোহের সঙ্গে বিভিন্ন জড়িত ঘটনা সম্পর্কে আলোচনা হবে, বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত যেহেতু। তো সে বিষয়টা, তো এই নীল বিদ্রোহ কিন্তু হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়, মনে রাখতে হবে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ লর্ড ক্যানিংয়ের সময়কালটা, সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর লর্ড এলগিন খুব অল্প সময়ের জন্য ছিলেন, 1862 থেকে 1863 পর্যন্ত। তো তার সময়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হচ্ছে ওয়াহাবি মুভমেন্ট। ওয়াহাবি মুভমেন্ট, এটাও আমরা বিভিন্ন যে বিদ্রোহগুলো হয়েছিল সেখানে দেখেছি। তো এলগিন ওয়ান, তার সময়ে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাতটা হচ্ছে, এটা মনে রাখতে হবে। এরপর আসছেন লর্ড লরেন্স, এটা হাইলাইটেড করা হয়নি। লর্ড লরেন্স 1862 থেকে 69 পর্যন্ত। এই সময় যেগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে followed a policy of rigid non-interference in Afghanistan called policy of masterly inactivity। আফগানিস্তানের ব্যাপারে কিন্তু উনি আর কোনো হস্তক্ষেপ করেননি, সেটাকে বলা হচ্ছে মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। সেটিং আপ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস, খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1865-তে কলকাতা, বম্বে এবং মাদ্রাজ, এই যে তিনটে প্রেসিডেন্সি ছিল ব্রিটিশ আমলে, হাইকোর্ট কিন্তু স্থাপিত হচ্ছে। সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি কলকাতায় ছিল, আমরা জানি 1773-এ সেটা কিন্তু স্থাপিত হয়েছিল। তো সেই সুপ্রিম কোর্টের পরে হাইকোর্ট স্থাপিত হচ্ছে কিন্তু আরও অনেক পরে, 1865-তে কলকাতা, বম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়ে 1868-তে পাঞ্জাব এবং অযোধ্যায় টেনেন্সি অ্যাক্ট জারি করা হচ্ছে। আর এই সময় কিছু কিছু অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়। ভারতের উড়িষ্যা, বুন্দেলখণ্ড, রাজপুতানা, এখানে দুর্ভিক্ষ দেখা দেয়। ফেমিনি কমিশন গঠন হচ্ছে কিন্তু এই লরেন্সের সময়। ফেমিনি কমিশন মনে রাখতে হবে তার সময় গঠিত হয়েছিল। এরপর লর্ড মেও 1869 থেকে 1872, তার সময় সবচেয়ে যে
গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে লর্ড মেয়ো ভারতের একমাত্র ভাইসরয় যাকে কর্মরত অবস্থায় আন্দামানে গুলি করে হত্যা করা হয়। লর্ড মেয়ো তিনি একমাত্র ভাইসরয় যাকে কর্মরত অবস্থায়, তিনি যখন তার কর্মরত অবস্থায় তার টেনারে তিনি যখন ছিলেন আন্দামানে পরিদর্শনের সময়, আন্দামানের জেলে পরিদর্শনের সময় শের আলী তাকে গুলি করে হত্যা করেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। এছাড়া আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1872-এ স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার সময় তৈরি হচ্ছে। এখানে সালটা বলা নেই, কিন্তু এটা মনে রাখতে হবে 1872 স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার সময় গঠিত হচ্ছে। ওপেনিং অফ রাজকোট কলেজ ইন কাথিয়াওয়াড় অ্যান্ড মেও কলেজ অ্যাট আজমের ফর পলিটিক্যাল ট্রেনিং অফ ইন্ডিয়ান প্রিন্সেস। পলিটিক্যাল ট্রেনিংয়ের জন্য কিন্তু এই কলেজগুলো তার সময় তৈরি হচ্ছে, ট্রেনিং দেওয়ার জন্য। এস্টাবলিশমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কমার্স, কমার্স ডিপার্টমেন্ট এবং এগ্রিকালচারাল ডিপার্টমেন্টস, অ্যাডমিনিস্ট্রেশনের যে দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট, তার সময় নতুন দুটো ডিপার্টমেন্ট আসছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আর ডিপার্টমেন্ট অফ কমার্স। স্টেট রেলওয়ে, স্টেট রেলওয়ে তার সময় আসছে। আমরা জানি 1853-তে প্রথম শুরু হয়েছিল রেলওয়ে, এরপর বিভিন্ন এলাকাতে স্টেট রেলওয়ে হয়, তো সেই তার সময় এটা হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 1871-এ ফার্স্ট সেন্সাস হচ্ছে, কিন্তু সেন্সাস অর্থাৎ জনগণনা। প্রতি 10 বছর অন্তর ভারতবর্ষে যে জনগণনা হয়ে আসছে ইতিহাস, সেই প্রথম জনগণনা কিন্তু হয়েছিল লর্ড মেয়র সময় 1871-এ। আচ্ছা, এটা কিন্তু 1871 নয়, 1872 হবে। এরপরে 1871-এ হয়, 81-তে হয়। তো সেই সময় থেকে কিন্তু এই 81, 91, 1901, 1911 এইভাবে কিন্তু হয়ে আসছে, এবং লাস্ট হয়েছে 2011-তে, 2021-এ আবার প্রকাশিত হবে। তো এই যে 10 বছর অন্তর জনগণনা, এটা কিন্তু শুরু হচ্ছে লর্ড মেয়র সময় থেকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভূগোলেও পাওয়া যাবে, আমরা যখন সেন্সাস পড়ব তখন কিন্তু এই বিষয়টা আছে আবার। তো গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। এরপর লর্ড নর্থব্রুক 1872 থেকে 1876। খুব ভালো হয় যদি এই সময়কালটা মনে রাখা যায়, কারণ অনেক সময়তেই প্রশ্নতে সময়কালটা দেয়া থাকে, নামটা দেয়া থাকে না, ঘটনাটা দেয়া থাকে, সময়কালটা দেয়া থাকে। সময়কালটা যদি আমরা মনে রাখতে পারি একই সাথে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই উত্তরগুলো করতে পারবো, বা বিভিন্ন বিষয়ে এটার সাথে রিলেট করতে পারবো। আমরা আরও বিভিন্ন বিষয়ে যখন পড়বো ইতিহাসে, তখন এই ঘটনা কার সময় ঘটেছিল সেটা কিন্তু রিলেট করতে পারবো, তাতে করে বিষয়টা আরও বেশি কংক্রিট একটা ধারণা তৈরি হবে। লর্ড নর্থব্রুক ভিজিট প্রিন্স ওয়েলস ইন 1875। তাহলে প্রিন্স ওয়েলস কিন্তু তার সময় আসছে 1875-এ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, 1875-এ লর্ড নর্থব্রুকের সময় আসছে। ট্রায়াল অফ গেলওয়ার অফ বরোদা অকার্ড। বরোদার যে ঘটনা ঘটেছিল সেখানে তার ফলে যে বিদ্রোহীরা ছিল তাদের ট্রায়ালটা কিন্তু হচ্ছে এই সময়। তো এই প্রিন্স ওয়েলসের ঘটনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এবং তার সময়ে এই প্রিন্স ওয়েলস, ওনাকে সপ্তম এডওয়ার্ড তো বা প্রিন্স ওয়েলস, তিনি এই সময় তার সময়তে এসেছিলেন। কুকা মুভমেন্ট ইন পাঞ্জাব অকার ডিউরিং দিস টেনার। কুকা মুভমেন্ট পাঞ্জাবে হয়েছিল, কোথায় অঞ্চলটাও জিজ্ঞাসা করা হয়। কুকা মুভমেন্ট আমরা পড়েছি এর আগে, কুকা মুভমেন্ট কিন্তু হয়েছিল পাঞ্জাবে এবং হয়েছিল নর্থব্রুকের সময়। গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন করা হয়, খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয়, 1876-এ তার সময়ে, নর্থব্রুকের সময়, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন অর্থাৎ নাটকের মাধ্যমে
বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইংরেজদের অত্যাচারের কথা তুলে ধরা হতো বিভিন্ন নাটকের মাধ্যমে, নাটক প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন এলাকাতে। তো সেই নাট্যাভিনয়, সেই অভিনয়টা কিন্তু নিয়ন্ত্রণ করেন, এবং এই নিয়ন্ত্রণ আইন তিনি তার সময় কিন্তু লর্ড নর্থব্রুকের সময় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন তার সময়তেই কিন্তু হয়েছিল 1876-এ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর লর্ড লিটন 1876 থেকে 1880, টেনারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লিটনের সময়কালটা কিন্তু প্রচুর ঘটনাবহুল সময়। ফেমাইন অফ 1876-78 affecting Madras, Bombay, Mysore, Hyderabad, part of Central India and Punjab occurred. Famine Commission under the presidency of Richard Strachey appointed. তার সময় আবার ফেমাইন কমিশন অ্যাপয়েন্ট হচ্ছে, রিচার্ড স্ট্রেচি তার নেতৃত্বে আরেকটা ফেমাইন কমিশন তার সময় কিন্তু তৈরি করা হচ্ছে, এবং বিস্তৃত অঞ্চলে, ভারতের নানান অঞ্চলে তার সময় কিন্তু দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বারে বারে আমরা দেখেছি ইতিহাসে বারবার কিন্তু দুর্ভিক্ষ হয়েছে, চাষিদের উপর প্রচণ্ড অত্যাচার, নানানভাবে শোষণ, জমিদারি প্রথা, এইসব ঘটনা কিন্তু চলতেই থাকতো, এবং আমরা ইতিহাসে সেই জন্য বারবার নানান কৃষক বিদ্রোহও কিন্তু দেখেছি। তো এই সমস্ত ঘটনাগুলো ইতিহাসের সাথে রিলেট করতে হবে, বিভিন্ন ঘটনার সাথে রিলেট করে মনে রাখতে হবে। রয়্যাল টাইটেল অ্যাক্ট, কুইন ভিক্টোরিয়া অ্যাজুমিং দ্য টাইটেল অফ কাইজারি হিন্দ অর কুইন এমপ্রেস অফ ইন্ডিয়া, তার সময় এই উপাধি তাকে দেয়া হচ্ছে। রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876-এ তার সময় আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো আইন তার সময়, সেটা মনে রাখতে হবে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর আর্মস অ্যাক্ট, দুটোই কিন্তু 1878। এটা কিন্তু সালটা অবশ্যই মনে রাখতে হবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, আর্মস অ্যাক্ট 1878। তো এখানে দেশীয় সংবাদপত্র নিবারণী আইন, অর্থাৎ আইন এমনভাবে তৈরি করা হয় যাতে করে ভারতবর্ষে যে সমস্ত বিভিন্ন স্থানীয় ভাষা আছে সেই ভাষাতে সংবাদপত্র প্রকাশ করার স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়। তার ফলে যাতে করে ভারতের বিভিন্ন জনমানসে ইংরেজদের বিরুদ্ধে যে প্রচার সেটা যেন চালানো না যায়, তার জন্য কিন্তু এই প্রেস অ্যাক্ট চালু হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ। 1878-এ এই প্রেস অ্যাক্টটা হয়েছিল। আর আর্মস অ্যাক্ট অর্থাৎ লাইসেন্স অ্যাক্ট, বিভিন্ন যে আগ্নেয়াস্ত্র সেটা কিন্তু রাখতে পারবে না। ভারতীয়দের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র রাখতে গেলে কিন্তু ইংরেজদের আলাদা করে কিন্তু পারমিশন প্রয়োজন হতো, তো পারমিশন সাধারণভাবে তারা পেত না। যাই হোক, তো আর্মস অ্যাক্ট তার সময় আসে। তো খুব গুরুত্বপূর্ণ দুটো ঘটনা, দুটো আইন তার সময় হয়েছিল। দ্বিতীয় আফগান যুদ্ধ হচ্ছে তার সময়, এটা মনে রাখতে হবে। সালটা সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দ্বিতীয় আফগান যুদ্ধ লিটনের সময় হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর লর্ড রিপন, তার সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1880 থেকে 1884। এবং মনে রাখতে হবে লর্ড রিপন কিন্তু বেন্টিংকের পরে একমাত্র ব্যক্তি যিনি ভারতীয়দের কথা ভাবতেন, ভারতীয়দের জন্য কিন্তু বিভিন্ন আইনের সমর্থন উনি করেছিলেন। তো খুব গুরুত্বপূর্ণ তার টেনারটা, 1880 থেকে 1884 মনে রাখতে হবে। এবং তিনি কিন্তু ভারতীয়দের মধ্যে জনপ্রিয় ছিলেন, তার এই ব্যবহারের জন্য তিনি কিন্তু জনপ্রিয় ছিলেন ভারতীয়দের মধ্যে। রিপিল অফ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট টুক প্লেস, তিনি কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তার সময় তিনি কিন্তু বাতিল করে দিচ্ছেন 1882-তে। 78-এ শুরু হচ্ছে, 82-তে কিন্তু তিনি বাতিল করে দিচ্ছেন। সালটাও গুরুত্বপূর্ণ, রিপিল অফ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1882। ফ্যাক্টরি অ্যাক্ট 1881 টু ইমপ্রুভ লেবার কন্ডিশন এনঅ্যাক্টেড। ফ্যাক্টরি আইন আসছে তার সময়। ফ্যাক্টরি আইনটা কি, যাতে করে লেবারদের অসুবিধা না হয়, তাদের অবস্থা যাতে উন্নতি হয়, তিনি কিন্তু ফ্যাক্টরি অ্যাক্ট চালু করছেন 1881-তে। খুব গুরুত্বপূর্ণ। লোকাল সেলফ গভর্নমেন্ট,
এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লোকাল গভর্নমেন্টের উপর তিনি জোর দিচ্ছেন, স্থানীয় স্বায়ত্তশাসনের উপর জোর দিচ্ছেন। 1882-তে পাশ হচ্ছে এটা, একই সাথে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের সাথে। স্থানীয় স্বায়ত্তশাসনের জনক তাকে বলা হয়, স্থানীয় স্বায়ত্তশাসনের জনক, অর্থাৎ লোকাল বডি। আমাদের যেমন বর্তমানে পঞ্চায়েত, বর্তমানে যেমন পঞ্চায়েত, ত্রিস্তরী পঞ্চায়েতের মধ্যে যেমন একেবারে লোকাল লেভেলে নিয়ন্ত্রণ করা হয়। তো সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু, সেই ধরনের ব্যবস্থার প্রথম প্রবর্তন করছেন ভারতে রিপন। স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হচ্ছে তাকে। ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে তার সময়। অর্থনৈতিকভাবে অর্থ যাতে এক জায়গায় সীমাবদ্ধ না থাকে, বিভিন্ন জায়গাতে যাতে উন্নতি সাহায্য করতে পারে অর্থ, সেই জিনিসটা তার সময় আসছে। অ্যাপয়েন্টমেন্ট অফ এডুকেশন কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ স্যার উইলিয়াম হান্টার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হান্টার কমিশন দুটো হয়েছিল। প্রথম হান্টার কমিশন হয়েছিল কিন্তু এই শিক্ষার ব্যাপারে, এডুকেশন কমিশন, হান্টার কমিশন। এরপরে আমরা দেখব জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে হান্টার কমিশন বসে তদন্তের জন্য, কিন্তু তারও আগে 1882-তে হান্টার কমিশন হয়েছিল শিক্ষার জন্য। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তার সময় হয়েছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। 1883-84-তে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। বিষয়টা কি? এই সময়ে ভারতীয় বিচারকরা, আমরা এর আগে দেখলাম যে কলকাতা, বোম্বে হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, এগুলো স্থাপিত হচ্ছে। তো সেখানে ভারতীয় যারা বিচারক ছিলেন তারা ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা তাদের ছিল না। কিন্তু এই ইলবার্ট বিল, আচ্ছা এটা বিল কিন্তু, এটা অ্যাক্টটা হয়নি, বিল মনে রাখতে হবে, অ্যাক্ট কিন্তু হয়নি, পাশ হয়নি বিলটা। তো তিনি এই বিলটা এনেছিলেন। সেখানে বলা ছিল যে ভারতীয়রাও কিন্তু ইউরোপীয়দের বিচার করতে পারবে, কিন্তু ইউরোপীয়রা এটা মেনে নিল না। তারা কিন্তু বিদ্রোহ করলো, যারা ইউরোপীয় ছিল, বিভিন্ন আরও অন্যান্য যারা ছিল তারা এটার বিরোধিতা করে। তো তার জন্য এটা কিন্তু বিলই থেকে যায়, সেজন্য এটা ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। 83-84-তে ইলবার্ট বিলটা কিন্তু আনছেন লর্ড রিপন, খুব গুরুত্বপূর্ণ। ইলবার্ট বিল 1883-84 মনে রাখতে হবে। তো এই বিলটা পরে গিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, কারণ বিদ্রোহের কারণে। তো যেহেতু বিল বোঝাই যাচ্ছে, এটা আইনে পরিণত হতে পারেনি। এরপর লর্ড ডাফরিন 84-88, তার সময়কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ঘটনা সেটা হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। এর পরের ইতিহাসটা কিন্তু পুরোপুরি জাতীয় কংগ্রেসের ইতিহাস বলা যায়। ভারতবর্ষের ইতিহাসে 1885 সাল এমনইভাবে ল্যান্ডমার্কড। 1885-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপিত হচ্ছে। এরপর সামগ্রিক ইতিহাসটা কিন্তু পুরোপুরি জাতীয় কংগ্রেসের সাথে জড়িত, কারণ এরপরে যারা নেতৃত্বে ছিলেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যারা ছিলেন, তারাই কিন্তু ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছেন। তাদের হাত ধরেই বিভিন্ন ঘটনা ঘটেছে, সেটা মডারেট হোক বা চরমপন্থী হোক, পুরো ইতিহাসটাই কিন্তু জাতীয় কংগ্রেসের ইতিহাস বলা যায় এরপর থেকে। তো যাই হোক, সেই ঘটনাটা ঘটছে লর্ড ডাফরিনের সময়। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, ভারতের জাতীয় কংগ্রেস স্থাপন হচ্ছে লর্ড ডাফরিনের সময়। এবং তৃতীয় বার্মা যুদ্ধ হচ্ছে 85-86-তে, তৃতীয় বার্মা যুদ্ধ, এবং জাতীয় কংগ্রেস তার সময় স্থাপিত হচ্ছে। তৃতীয় বার্মা যুদ্ধটা মনে রাখতে হবে, কারণ প্রশ্ন, এটা খুব কমন ব্যাপার, প্রচুর আসে বিভিন্ন পরীক্ষাতে, সাধারণ স্বাভাবিক ব্যাপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু এই জিনিসটাকে তুলে দেওয়া হয় যাতে করে পরীক্ষার্থীরা কিছুটা কনফিউজড হয়ে যায়। কিন্তু এই থার্ড বার্মিজ ওয়ার লর্ড ডাফরিনের সময় হয়েছিল, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো এই বার্মিজ ওয়ার যে হয়েছিল, এটা এরকমভাবে মনে রাখা যেতে পারে যে বর্মা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ বর্তমানে যেটা মায়ানমার অংশটা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয় এই সময়তে, লর্ড ডাফরিনের সময়। পরবর্তীকালে আবার আলাদা হয়ে যায় 1937 নাগাদ বার্মা ভারত থেকে, কিন্তু এই সময় মনে রাখতে হবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল বার্মা প্রদেশ বা মায়ানমার।
তার একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে জাতীয় কংগ্রেসের উপর। তিনি কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে ব্যঙ্গ করেছিলেন। আনুবীক্ষণিক সংখ্যালঘু, অর্থাৎ এই সময়ে জাতীয় কংগ্রেস স্থাপনের সময়ে সেই অর্থে তো এদের সদস্য ছিল না। প্রাথমিকভাবে প্রথম দিকে খুব অল্প সংখ্যক সদস্য ছিল। কংগ্রেসের ইতিহাস আমরা যখন পড়বো আমরা আরও ডিটেলসে জানবো কীভাবে কংগ্রেস স্থাপিত হয়েছিল, তার আগে কোন কোন সংস্থা ছিল। তো সেই সময়ে তার প্রভাব জনমানুষে সেই অর্থে ছিল না, কারণ জাতীয় কংগ্রেস একেবারে প্রথম দিকে শুধুমাত্র যারা অভিজাত শ্রেণী যারা, তাদের হাতেই কিন্তু জাতীয় কংগ্রেসের সমস্ত কিছু তাদের হাতেই ঘোরাফেরা করতো এবং তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের মধ্যে পৌঁছাতে পারেনি যতদিন না গান্ধীজি ভারতের ইতিহাসে আবির্ভূত হয়েছেন, ততদিন কিন্তু সাধারণ মানুষের ওপর সেই অর্থে জাতীয় কংগ্রেসের প্রভাব ছিল না। যাই হোক, সেই সমস্ত ইতিহাস আমরা এরপরে জানব। তো লর্ড ডাফরিন এই সময় মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, ন্যাশনাল কংগ্রেস পড়ার সময় আবারও পড়বো আমরা সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি কিন্তু তার সময় তাকে বলা হয়, সেফটি ভালভ থিওরির একটা অন্যতম কিন্তু তিনি তৈরি করেছিলেন যে যারা ভারতের শিক্ষিত শ্রেণী তৈরি হচ্ছে তারা যেন ইংরেজদের সমর্থন করে, এই জন্য তিনিই নাকি অ্যালান অক্টোভিয়ান হিউম, যিনি জাতীয় কংগ্রেসের জনক বলা হয় যাকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের, তার সাথে মিলে ডাফরিন আর হিউম এরা এই সেফটি ভালভ জিনিসটা এনেছেন। অর্থাৎ ইংরেজদের একটা সমর্থক গোষ্ঠী তৈরি করা, এটা তাদের উদ্দেশ্য ছিল। সেফটি ভালভ থিওরিতে এটা বলা হয়। তো বিভিন্ন অন্যান্য ঐতিহাসিকরা পরবর্তীকালে এটা নাকচ করে দেন যে ডাফরিন কিন্তু কখনোই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য বা এই ধরনের থিওরির জন্য তিনি দায়ী ছিলেন, সেটা বলা হয়। যাই হোক, এগুলো অনেক পরে এই ইতিহাস সম্পর্কে আমরা জানবো, জাতীয় কংগ্রেস সম্পর্কে যখন পড়ব। এরপর ল্যান্সডাউন 1888 থেকে 1894। এই সময় কিন্তু আরেকটা ফ্যাক্টরি অ্যাক্ট আসছে 1891 থেকে, ল্যান্সডাউনের সময়, অর্থাৎ দ্বিতীয় ফ্যাক্টরি আইন বলা যায় এটাকে। 1891-তে সেকেন্ড ফ্যাক্টরি আইন। প্রথম তৈরি হচ্ছে রিপনের সময়, তারপরে ল্যান্সডাউনের সময় কিন্তু আবারও হচ্ছে এটা। ক্যাটাগরাইজেশন অফ সিভিল সার্ভিস অ্যাজ ইম্পেরিয়াল, প্রভিন্সিয়াল অ্যান্ড সাবঅর্ডিনেট অকার্ড। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সিভিল সার্ভিসের তিনি কিন্তু শ্রেণীকরণ করে দিচ্ছেন। সমস্ত ধরনের সিভিল সার্ভিস কিন্তু ভারতীয়রা দিতে পারতো না। তো এই বিষয়টা তার সময়তে আসছে যে ইম্পেরিয়াল সিভিল সার্ভিস, প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস আর সাবঅর্ডিনেট সিভিল সার্ভিস। তো এই সময় তিনি এই ভাগটা কিন্তু তিনি করে দিচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, 1892-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হচ্ছে তার সময়। এটাও আমরা পলিটিতে পড়েছি, কাউন্সিল অ্যাক্ট অফ 1892, তার সময়তে ল্যান্সডাউনের সময়তে আসছে। আচ্ছা, ডুরান্ট কমিশন অর্থাৎ যেটা আমরা ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা, সেই ডুরান্ট কমিশন কিন্তু স্থাপিত হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় তার সময় মনে রাখতে হবে। এই 1888 থেকে 1894 টেনেরটা গুরুত্বপূর্ণ, কারণ এই সময় এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো ডুরান্ট কমিশন, ডুরান্ট লাইন, যদিও সেটা বর্তমানে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে, কারণ পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে এটা পড়ছে। তো সেজন্য ডুরান্ট কমিশন কিন্তু লর্ড ল্যান্সডাউনের সময় হয়েছিল, মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর লর্ড এলগিন টু, এর আগে একজন লর্ড এলগিন ছিলেন আমরা দেখেছি, এটা লর্ড এলগিন টু। টু ব্রিটিশ অফিসিয়াল অ্যাসাসিনেটেড বাই চাপেকার ব্রাদার্স ডিউরিং হিজ টেনার। দুজন ব্রিটিশ অফিসারকে মারছেন চাপেকার ভ্রাতৃদ্বয়, চাপেকার ব্রাদার্স, 1897-তে। তো এই গুরুত্বপূর্ণ, এখানে মনে রাখতে হবে চাপেকার ভ্রাতৃদ্বয়, যারা ইংরেজ যে কর্মচারী যে দুজন ছিলেন, একজন ছিলেন আয়ার্স্ট আর একজন র্যান্ড, এদের দুজনকে কিন্তু হত্যা করছেন চাপেকার ব্রাদার্স লর্ড এলগিন টু এর সময়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। এবং এখানে খুব একটা সেই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি 94 থেকে 99 পর্যন্ত। বোম্বেতে এই সময় বিউবলিক প্লেগ দেখা দেয়, দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ বিভিন্ন সময়তেই আমরা দেখতে পাই,
এই সময়তেও দুর্ভিক্ষ হয়েছিল তার সময়। তো এই ঘটনাগুলো মোটামুটি মনে রাখতে হবে। তো ক্যানিং থেকে শুরু করে 1800 হবে, 1899 পর্যন্ত এই সময়টা আমরা দেখলাম প্রায় 60 বছরেরও বেশি, 40 বছরেরও বেশি যে ইতিহাসটা, খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই সময় ঘটেছে, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তো আজকে এই অংশ পর্যন্ত থাক, এরপরে কিন্তু আবারও আজকে কার্জন আর হার্ডিঞ্জ পর্যন্ত আজকে করাচ্ছি, কারণ এর পরের ইতিহাসটা আরও বেশি ডিটেলসে রয়েছে। গান্ধীজির আবির্ভাব হচ্ছে, ভারতীয় জাতীয় আরও বেশি ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। তো অনেক অনেক ঘটনা আছে এরপরে, তো আগে আরেকটু জেনে রাখা প্রয়োজন রয়েছে। তো কার্জন, লর্ড কার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1899 থেকে 1905 টেনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লর্ড কার্জন, কারণ তার সময়তে কিন্তু তিনি বঙ্গভঙ্গ সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ বাংলাকে ভাগ করে দেয়া। বর্তমান যে বাংলা, বর্তমান যে পশ্চিমবঙ্গ, তার সাথে বাংলাদেশ এবং আসাম, এই সমস্ত নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রভিন্স ছিল সেই সময়। তো সেই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কিন্তু তার সময় হচ্ছে। আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 1902-তে পুলিশ কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা রিভিউ করার জন্য পুলিশ কমিশন অ্যাপয়েন্ট করছেন 1902-তে, খুব গুরুত্বপূর্ণ পুলিশ কমিশন। ইউনিভার্সিটি কমিশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1902-তে ইউনিভার্সিটি কমিশন আসছে এবং সেই অনুযায়ী 1904-এ ইউনিভার্সিটি অ্যাক্ট চলে আসছে। তো ইউনিভার্সিটি কমিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। 1902-তে ইউনিভার্সিটি কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তো বিভিন্ন যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল বিভিন্ন আমলে, সে সময়টা কিন্তু ধরে রাখতে হবে, কারণ শিক্ষা সংক্রান্ত এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সরাসরি। ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট তার সময় করা হচ্ছে। অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিভেনশন অ্যাক্ট, পুরাতন যে মনুমেন্টগুলো সেগুলোকে রক্ষা করতে হবে, তার জন্য অ্যাক্ট আসছে 1904-এ। পার্টিশন অফ বেঙ্গল অ্যাক্ট আসছে 1905। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত আসছে, বঙ্গভঙ্গের যে আইনটা আসছে 1905-এ, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এরপরেই কিন্তু ভারতের ইতিহাসে একটা বিরাট বড় পরিবর্তন আসছে, বিরাট বড় পরিবর্তন, বাংলাকে ঘিরে বিরাট বড় পরিবর্তন আসছে 1905 সালে। ইয়ং হাজব্যান্ডস মিশন তিব্বতে, এটা তার সময় শুরু হচ্ছে। যদিও সে অর্থে এইটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বঙ্গভঙ্গটা মনে রাখতে হবে। 1905-এ হয়েছিল বঙ্গভঙ্গ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, ভারতের ইতিহাসকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, কারণ এরপরেই স্বদেশী আন্দোলনটা কিন্তু এখান থেকে শুরু হয়, মনে রাখতে হবে। আমরা ইতিহাসে আবারও পড়ব বিভিন্ন সময়, স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গের পরেই শুরু হয়। বিদেশি বর্জন এবং স্বদেশীকে গ্রহণ করা তার সময় থেকেই শুরু হয়, এই সময় থেকে শুরু হয়, এবং চরমপন্থী আন্দোলনের একটা মোড় কিন্তু এখান থেকে ঘুরে যায়, যার পরে আমরা দেখব 1907-এ কংগ্রেস কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু ছিল একটা মোড়, যেখান থেকে ভারতের ইতিহাসে চরমপন্থীদের একটা আন্দোলনের যে, এর আগেও চরমপন্থী আন্দোলন হয়েছে, কিন্তু এই জায়গাটা থেকেই কিন্তু সেই মাইলস্টোন, যেখান থেকে মোড় নিয়ে একটা অন্য ধারায় কিন্তু চলতে থাকে। চরমপন্থী নরমপন্থী দুটো আন্দোলনই কিন্তু, দুটো আন্দোলন পাশাপাশি অন্য ধারার একটা এখান থেকে চলতে শুরু হয়। তো মনে রাখতে হবে 1805-এ বঙ্গভঙ্গ আন্দোলন লর্ড কার্জনের সময় হয়েছিল। এরপর লর্ড মিন্টো টু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1905 থেকে 1910 পর্যন্ত টেনিয়ার। অ্যান্টি পার্সন অ্যান্ড স্বদেশী মুভমেন্ট। তো এই স্বদেশী মুভমেন্ট যে শুরু হচ্ছে, এটা অ্যান্টি পার্টিশন হবে, পার্সন হয়েছে, অ্যান্টি পার্টিশন হবে। স্বদেশী মুভমেন্টের সূত্রপাত তো কার্জন, তো 1905-এটা টেনিয়ার শেষ হচ্ছে, তারপরেই কিন্তু মিন্টো আসছে। তো মূল যে আন্দোলন তা কিন্তু তার সময়তেই এটা পরিলক্ষিত হয়েছিল, বাংলাকে ঘিরে শুরু হয় এবং সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছিল দারুণভাবে।
মনে রাখতে হবে এই সময় কিন্তু গান্ধীজির আবির্ভাব তখনও হয়নি। 1914 পরে গান্ধীজির আবির্ভাব হয়। এই সময় কিন্তু গান্ধীজিহীন কংগ্রেস, গান্ধীজিহীন ভারতবর্ষ, সেইখানের মধ্যে যে একটা বড় আন্দোলন এই সময় থেকে শুরু হচ্ছে, বিদেশিদের বয়কট করা, বিদেশিদের যাবতীয় জিনিস, খাদ্য, বস্ত্র, সমস্ত কিছু, এমনকি সরকারি চাকরি পর্যন্ত বয়কট এই সময় চলেছিল। 1907 সুরাট কংগ্রেস, যেখান থেকে চরমপন্থী এবং নরমপন্থী এই দুটো দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে কংগ্রেস, এটা কিন্তু হচ্ছে 1907। খুব গুরুত্বপূর্ণ একটা বছর, লর্ড মিন্টের সময় 1907। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুসলিম লীগ তৈরি হওয়া 1906। 1906 মুসলিম লীগ, 1905 বঙ্গভঙ্গ, 1906 মুসলিম লীগ কিন্তু তৈরি হচ্ছে ঢাকাতে। আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ তৈরি হচ্ছে ঢাকাতে 1906। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল। আর মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো রিফর্মস 1909 কিন্তু আসে। মরলে মিন্টো সংস্কার আইন, যেখানে কিন্তু সেপারেট ইলেকটোরেট ধারণাটা আসে, অর্থাৎ এই মুসলিম লীগের জন্য আলাদা করে ইলেকটোরেট তৈরি করা, অর্থাৎ এমন এমন জায়গা রাখা যে জায়গাতে শুধুমাত্র মুসলিমরাই কিন্তু ভোটে দাঁড়াতে পারবে, মুসলিম কমিউনিটির জন্য আলাদা করে ইলেকটোরেট। তো এই ঘটনাটাই কিন্তু পরবর্তী সময় কিন্তু পার্টিশনের দিকে একটা মোড় বলা যায় এই ঘটনা। তো সেটাও মনে রাখতে হবে, সেটা হয়েছিল কিন্তু মরলে মিন্টো অ্যাক্ট 1909, সেপারেট ইলেকটোরেট। এটাও আমরা পলিটিতে দেখেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1909 গুরুত্বপূর্ণ এই কারণে, সেপারেট ইলেকটোরেট ধারণাটা থেকেই কিন্তু পরবর্তী সময় পাকিস্তানের দাবি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসে, এই তার সূত্রপাত বলা যায়। তো সেই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ। এরপর লর্ড হার্ডিঞ্জ, হার্ডিঞ্জ 1910 থেকে 1916। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, হার্ডিঞ্জ কিন্তু এই বিভিন্ন যে আন্দোলনগুলো চলছিল, স্বদেশী আন্দোলন, তার ফলে বঙ্গভঙ্গের প্রত্যাহার তাকে কিন্তু ঘোষণা করতে বাধ্য হন তিনি। বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হচ্ছে লর্ড হার্ডিঞ্জের সময়। বম্বে মাদ্রাজের মতো বেঙ্গল প্রেসিডেন্সি তৈরি করছেন 1911-তে। তার সময় জর্জ ফাইভের সময় দরবার হচ্ছে একটা দিল্লিতে 1911-তে, এবং এখানেই কিন্তু কলকাতা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে শিফট করার বিষয়টা কিন্তু এখানেই উঠে আসছে 1911-তে। এবং সেখানে সেজন্য দেখবো আমরা 1911-তে হার্ডিঞ্জের সময় কিন্তু কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হচ্ছে। 1911 পর্যন্তই কিন্তু কলকাতা ভারতের রাজধানী ছিল। হিন্দু মহাসভা 1915-তে মদনমোহন মালব্য হিন্দু মহাসভা তৈরি করছেন তার সময়, এটাও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এই সময় তৈরি হচ্ছে 1916-তে, এবং এখানেও কিন্তু বালগঙ্গাধর তিলক হোমরুল লীগ পরবর্তী সময় আমরা দেখব, যদিও সেটা পরবর্তী সময়ের অন্যান্য ইতিহাসের মধ্যেও আসবে। লর্ড হার্ডিঞ্জের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, বঙ্গভঙ্গ রদ, সেই সময়টা কিন্তু তার সময়তে হয়েছিল, এবং ওই কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিং জর্জ ফাইভ তার সময় ভিজিট করতে এসেছিলেন। তো এই অংশটা পর্যন্ত আজকে এই অংশটা থাকছে। তো আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।